আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমি এর আগে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের ক্লাস 9-এর সেই আকাশের সাতটি তারা কবিতাটা পড়িয়েছিলাম জীবনানন্দ দাশের। সেটা তোমাদের যদি আবার দেখার দরকার হয় তো আই বাটনে প্রেস করে তোমরা ওটা দেখে নিতে পারো। আর এর আগের দিন ওই বইয়ের আমি তোমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পটা পড়িয়েছিলাম, ওটাও তোমরা আই বাটনে প্রেস করে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ওই রাধারানী গল্পের এমসিকিউ গুলো করাচ্ছি। সম্ভাব্য কি ধরনের এমসিকিউ আসতে পারে বা কি ধরনের এমসিকিউ এলে তোমাদের ধরতে সুবিধা হয়, মানে কি ধরনের এমসিকিউ গুলো তোমাদের উপস্থাপনা করলে আমি সেই ধরনের কিছু এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা এগুলো একটু লক্ষ্য করো। দেখো, এখানে আমি ফার্স্ট যে প্রশ্নটা দিয়েছি, প্রথম যে প্রশ্নটা, সেটা দেখো, রাধারানীর বয়স পরিপূর্ণ হয় নাই। গল্পটা পড়ে আমরা কি বুঝতে পারবো? এখানে এমসিকিউ গুলো এমন হবে যে তুমি গল্পটা কত খুঁটিয়ে পড়েছো, কত সুন্দরভাবে পড়েছো, সেটাই বোঝার জন্য এমসিকিউ গুলো থাকে। তো এখানে রাধারানীর বয়স পরিপূর্ণ হয় নাই, সেটা দ্বাদশ না একাদশ না দশম না ত্রয়োদশ? গল্পের মধ্যে আমরা পড়তে পড়তে কোনটা পেয়েছি? আমরা যেটা পাবো সেটাই আমাদের এখানে টিক মারতে হবে। তো গল্পটা পড়লে রাধারানীর বয়স 10 থেকে 11 এরকম একটা ইন্ডিকেট করা হচ্ছে, কিন্তু ওখানে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখবে যে রাধারানীর বয়স একাদশ পূর্ণ হয় নাই, এটাই বলছে। যার জন্য আমাদের গল্পটা পড়া থাকলে আমরা দেখতে পাবো যে আমরা এটাকে টিক মারবো, একাদশ পরিপূর্ণ হয় নাই রাধারানীর বয়স। এইভাবে এমসিকিউ গুলো করতে হয়। আমি পরের প্রশ্নে আসছি। এবারের প্রশ্নটা দেখো, রাধারানীর মায়ের সঙ্গে কার মোকদ্দমা হয়? প্রশ্নটা হচ্ছে রাধারানীর মায়ের সঙ্গে কার মোকদ্দমা হয়। এখানে 4টে অপশন আসছে। অপশন ক রাধারানীর কাকা, খ প্রতিবেশী, গ একজন জ্ঞাতি, ঘ জমির প্রজা। গল্পটা যা পড়া থাকবে না সে কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে যে কোনটায় টিক মারবো। কিন্তু যখন গল্পটা কারো পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়া থাকবে তখন তার কিন্তু একটুও বুঝতে অসুবিধা হবে না যেখানে একজন জ্ঞাতির সঙ্গে রাধারানীর মায়ের মোকদ্দমা হয়েছিল। সুতরাং আমরা এখানে একজন জ্ঞাতি এখানেই টিক মারব। তো পরবর্তী এমসিকিউ যেটা আছে সেটা আমি আসছি। দেখো, এবারের প্রশ্নটা দেখো, যেটা লিখেছি 3 নম্বর প্রশ্নটা, রাধারানীদের সম্পত্তির পরিমাণ ছিল কত টাকা ছিল? অপশন ক বলছে প্রায় 12 লক্ষ টাকা, খ বলছে 10 লক্ষ টাকা, গ বলছে প্রায় 10 লক্ষ টাকা, ঘ বলছে প্রায় 11 লক্ষ টাকা। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, একটা জিনিস আমাদের দেখতে হবে যে গল্প আমরা সবাই পড়ছি বা পড়েছি, কিন্তু গল্প পড়লে সেখানে আমরা মোটামুটি কি জেনেছি? রাধারানীর মায়ের সম্পত্তি ছিল 10 লক্ষ টাকা, কিন্তু কতটা পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে পড়েছি এটা দেখার জন্য কিন্তু এই ধরনের এমসিকিউ গুলো দেয়া হয়। এখানে কিন্তু বইতে লেখা আছে, গল্পের মধ্যে উল্লেখ করা আছে, দেখবে প্রায় 10 লক্ষ টাকা। তাহলে এখানে দুটো অপশন, আমরা যদিও জানি 10 লক্ষ টাকা, একটা অপশন হচ্ছে 10 লক্ষ টাকা আর একটা অপশন হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা। গল্পের মধ্যে এটা ইন্ডিকেট করা আছে, তাই আমাদের এখানে কিন্তু খুব খুঁটিয়ে গল্পগুলো পড়তে হবে। আর খুঁটিয়ে যে গল্পটা তোমরা পড়বে দেখবে সেটি তো ঠিক এটাতেই ঠিক মারবে, প্রায় 10 লক্ষ টাকার। এই অপশনটাই আমাদের সব থেকে ফিটেস্ট, যার জন্য এটাই দিতে হবে প্রায় 10 লক্ষ টাকার। আমি পরবর্তী প্রশ্নে আসছি। প্রশ্নটা দেখো, আলো জ্বালিয়া রাধারানী দেখিল, এটা গল্পের একটা অংশ তুলে নেওয়া হয়েছে।
কি দেখিল, প্রশ্ন হচ্ছে কি দেখিল। অপশন ক দেখো, টাকা বটে পয়সা নহে। অপশন খ দেয়া হচ্ছে পয়সা বটে টাকা নহে। অপশন গ হচ্ছে একখানি নোট। ঘ হচ্ছে নূতন কলের পয়সা। গল্পটা আমরা ভালোভাবে যদি পড়ি সেখানে দেখব খুব প্রত্যেকটা লাইন গল্প পড়ার সময়, এই জন্য আমি এগুলো তোমাদের এইভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণভাবে মনোযোগ সহকারে বুঝতে বুঝতে দেখতে দেখতে পড়বে। আমি পড়িয়েছি যখন সেটাও লক্ষ্য করবে। তো এখানে কিন্তু ওখানে বইয়ের মধ্যে গল্পের মধ্যে লেখা আছে টাকা বটে পয়সা নয়। এটা তাহলে এই উত্তরটাই আমাদের সঠিক হবে, টাকা বটে পয়সা নয়। তো আমি সম্ভাব্য আর একটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, পরবর্তী প্রশ্নে আসছি। দেখো এবারে প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন। গল্পটা আমরা পড়েছি, চরিত্রটা সম্পর্কে আমরা অবগত আছি। পদ্মলোচন কে, প্রশ্ন করা হচ্ছে। তাহলে পদ্মলোচন কে, এই প্রশ্নটার সঙ্গে তোমরা সম্যকভাবে অবগত আছো। তো অপশন এইভাবে দেবে, দেখো মুদির দোকানদার, প্রতিবেশী, রাজারানীর সমুদ্রী বাহানি, কাপড়ের দোকানদার। এগুলো হঠাৎ করে যারা একবার পড়েছে বা ভালোভাবে পড়েনি তাদের মাথাটাকে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের এমসিকিউ গুলো ব্যবহার করা হয়। কিন্তু যারা খুব ভালোভাবে পড়েছে তারা কিন্তু দেখবে যে পদ্মলোচন সাহা কিন্তু কাপড়ের দোকানদার। ওই জন্য আমরা এই কাপড়ের দোকানদার এটাতে টিক মারবো। পদ্মলোচনকে এই অপশন গুলো যখন থাকবে, কে এই ডেফিনেশন এসএকিউ তো অন্যরকম হবে, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু অপশন যখন থাকবে এমসিকিউ এ তখন এখানে কাপড়ের দোকানদারে আমরা টিক মারব। পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি। দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো, পদ্মলোচন সাহা কি কাপড় এনেছিল। তো এখানে 4টে অপশন আছে। অপশন ক তাঁতের শাড়ি, অপশন খ সিল্কের শাড়ি, অপশন গ কুঞ্জদার শান্তিপুরে কাপড়, অপশন ঘ ঢাকাই মসলিন শাড়ি। তো এখানে গল্পটা আমাদের পড়া আছে বলে আমরা কি বুঝতে পারবো, যেখানে লেখক লিখছেন যে পদ্মলোচন সাহা কুঞ্জদার শান্তিপুরে কাপড় এনেছিল, সুতরাং আমরা এটাতে টিক মারব, কুঞ্জদার শান্তিপুরে কাপড়। তদানীন্তন সময়ে বেশ নাম করা কাপড়, যাই হোক কুঞ্জদার শান্তিপুরে কাপড়। পরবর্তী প্রশ্নে আসছি, লক্ষ্য করো এই প্রশ্নটা দেখো। এখানে বলা হচ্ছে রাধারানী দ্বার খুলে দেখতে পেল। প্রশ্ন করছে কাকে? রাধারানী দ্বার খুলে দেখতে পেল কাকে? তো 4টে অপশন এখানে দেয়া হচ্ছে। দেখো একটা হচ্ছে রুক্মিণী কুমার রায়কে, আরেকটা হচ্ছে পোড়ামুখ কাপুরে মিনসেকে। এখানে খুব শ্লেষাত্মক ভঙ্গিমায় লেখক এটা লিখেছেন। তারপরে কি বলা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে, মানে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেল কিনা। আর একটা বলা হচ্ছে সাপুরে মিনসেকে, অনেকে সাপ খেলা দেখায় তাকে। তো আমাদের যাদের গল্পটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়া আছে, আমরা কোন অপশনটাকে চুজ করব? গল্পটা মনে হয় নিশ্চয়ই পড়েছো, তোমাদের মনে মনে একটু মজাও লাগছে, হাসিও লাগছে যে এই অপশনটা কিন্তু খুব সুন্দরভাবে কোথায় চলে যাবে, পোড়ার মুখ কাপড়ে মিনসেকে দেখতে পেয়েছিল। কারণ লেখক ওখানে ওই ভাষাটাই ব্যবহার করছেন, ওই কথাটাই ব্যবহার করছেন, তাই আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু ওই কথাটা এবং ওই ভাষাটাই চলে এসেছে। সুতরাং আমরা নিঃসন্দেহে এই কথাটাই বলবো এবং এইটাতেই ঠিক মারবো যে পোড়ার মুখ কাপড়ে মিনসেকে দেখতে পেল। অপশন খয়ে আমরা ঠিক মারলাম। পরের প্রশ্নটাই আসছি, তোমরা লক্ষ্য করো সেটা। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু গল্পের খুব ভাইটাল একটা লাইন, খুব ভাইটাল একটা অংশ। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এই লাইনটা থেকে আমি পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের বড় প্রশ্ন দেব 3 নম্বর বা 5 নম্বরের, তখন দেখতে পাবে এইটা থেকে অনেক প্রশ্ন হয়। তো এখানে এমসিকিউ আমাদের খুব ছোট্ট সংক্ষিপ্ত পরিসরে কি দিচ্ছে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এই উক্তিটি কার?
এই অংশটা তুলে দিয়ে উক্তিটি কার আমাদের কাছে প্রশ্ন করছে। তো উক্তিটি আমাদের অপশন কয়ে বলছে রাধারানীর, ক্ষয়ে বলছে রাধারানীর মায়ের, অপশন গ বলছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, অপশন ঘয় বলছে লেখকের। একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে গল্প কথক অর্থাৎ লেখক যিনি আমাদের গল্পটা আমাদের সামনে উপস্থাপন করছেন, তিনি কিন্তু এই শব্দবন্ধগুলোকে ব্যবহার করেছেন। যে তারা সেই নোটটা যখন কুড়িয়ে রেখে দিল, খরচ না করে তুলে রাখলো, সেখানে লেখক মন্তব্যটা করছেন যে তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, তারা গরিব হতে পারে কিন্তু তাদের অযাচিত লোভ নেই। তাই এই উক্তিটা কার, এই প্রশ্ন আসলে আমরা এটাই লিখবো বা টিক মারবো। এখানে এমসিকিউ যখন লেখার প্রশ্ন টিক মারতে হবে যেটা লেখকের, এই উক্তিটা লেখকের। আমি পরের প্রশ্নে আসছি, তোমরা লক্ষ্য করো সেটা। এখানে দেখো প্রশ্নটা হচ্ছে অপরিচিত ব্যক্তি রাধারানীর মালার জন্য কত মূল্য ধার্য করেছিল। যখন সে বৃষ্টিতে ভিজে পিছল পথে কাঁদতে কাঁদতে এবং আছাড় খেতে খেতে ফিরছিল, সেই সময় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হাত ধরে নিয়ে আসছিল। আর সে কি বলেছিল যে সেও বাড়িতে ঠাকুর আছে, তাকে পড়াইবার জন্য একটা মালা খুঁজিতেছে। লেখক এই ভাষা ব্যবহার করেছেন। তো এখানে সে বলল তুমি মালা গেছো তো আমি কিনি। তো মালার দাম তিনি ধার্য করে দিয়েছিলেন। তো আমরা গল্পটা বললে কি দেখতে পাবো, তিনি বলেছিলেন এ মালার দাম 4 পয়সা, তিনি ধার্য করে দিয়েছিলেন। কিন্তু এখানে দেখো অপশন গুলো আছে 4 পয়সা, 1 টাকা, ডবল পয়সা, 2 পয়সা। এমসিকিউ এর ধরনটাই এইরকম, বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম থাকে। তো আমাদের পড়া আছে ভালোভাবে, তাই আমরা এটা 4 পয়সা এটা আমরা জানি, গল্পটা পড়ে বুঝতে পেরেছি এবং গল্পের লাইনটা সেইভাবেই আছে। তো এখানে এই 4 পয়সা অপশন ক, এখানে আমরা ঠিক মারব। ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রশ্নে আসছি। 10 নম্বর প্রশ্নটা দেখো, পদ্মলোচন 4 টাকার কাপড় কত টাকায় বিক্রি করেছিল? প্রশ্ন করছে আমাদের কাছে। গল্পটা আমরা পড়েছি, এখানে সেই একই কথা বলি যে খুব ভালোভাবে পড়া না থাকলে, হালকাভাবে যদি কেউ পড়ে বা মনোযোগ সহকারে না পড়ে, তাকে বিভ্রান্ত করার জন্য এই অপশনগুলো যথেষ্ট। যার জন্য খুব খেয়াল করে আমাদের পড়তে হবে গল্পটাকে। অপশন ক বলছে 8 টাকা 14 আনায়, অপশন খ বলছে 8 টাকা 14.5 আনায়, অপশন গ বলছে 8 টাকা 12 আনায়, অপশন ঘ বলছে 8 টাকা 4 আনায়। গল্পটা আমরা যারা খুব ভালোভাবে পড়েছি বা মনোযোগ সহকারে পড়েছি, পুঙ্খানুপুঙ্খ ভাবে ইনসান আউট সব দেখে পড়েছি, আমরা কিন্তু এখানে লক্ষ্য করব যে ওখানে লেখক লিখছেন 8 টাকা 14.5 আনায় 4 টাকার কাপড়টা 8 টাকা 14.5 আনায় বিক্রি করেছিল। সুতরাং এই প্রশ্নটাই অপশন খ, এই প্রশ্নটাই সঠিক হবে। তাই আমরা এটাতে টিক মারব 8 টাকা 14.5 আনায়। তো এখানে আমি তোমাদের একটা মডেল স্বরূপ 10টা এমসিকিউ দিলাম। প্রচুর এমসিকিউ হবে, সেটা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। এখানে প্রচুর এমসিকিউ আছে, গল্পটার মধ্যে তৈরি করা যায়। কিন্তু সম্ভাব্য যেগুলো দিলে তোমাদের একটু নলেজ হবে বা তোমরা বুঝতে পারবে কি ধরনের এমসিকিউ গুলো হওয়া উচিত বা সম্ভব, সেই ধরনের আমি 10টা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা টেক্সট বইটা পড়ে এই ধরনের আরো প্রশ্ন নিজেরা তৈরি করতে পারবে বা অপশনগুলো এইভাবেই তোমরা বুঝে করতে পারবে আশা করি। আজকে আমি এই ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আমি পরবর্তী দিনে কিন্তু পরের দিন তোমাদের এই গল্পের এসএকিউ গুলো পড়াবো এবং করিয়ে সম্ভাব্য কিছু প্রশ্ন দিয়ে বুঝিয়ে দেবো যে এই গল্প থেকে কি কি ধরনের এসএকিউ আসতে পারে। আশা করি নিশ্চয়ই তোমরা এই এমসিকিউ গুলো খুব ভালোভাবে বাড়িতে লক্ষ্য করবে, দেখবে এবং আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা বোঝার চেষ্টা করবে। আর
আরো ওর থেকে নতুন অনেক প্রশ্ন নেওয়ার চেষ্টা করবে এবং নিয়ে নিজেরাও নিজেদের মধ্যে আলোচনা করে বন্ধুদের মধ্যে বা নিজেরাও সেইভাবে তৈরি করার চেষ্টা করবে। তো তোমরা সর্বাত্মকভাবে সুন্দরভাবে পড়াশোনা করে এগিয়ে যাবে, ভবিষ্যতের পথে আরো সুন্দরতর ভাবে এগিয়ে রেজাল্ট করবে, এটা আমি আশা করি। তোমাদের শুভেচ্ছা এবং সাফল্য কামনা করে আজকের ক্লাসটা এখানেই রাখছি। আবার পরের দিন দেখা হবে। আমি এইভাবেই তোমাদের কাছে আসব, কিছু এসএকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব।